যাই হোক, আমরা বায়োটেকনোলজির আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। যেহেতু তোমরা জানো যে ফেস টু ফেস ক্লাস এখন সম্ভব না, তাহলে আমাদেরও পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত। অন্ততপক্ষে কোর্সগুলোর ধারণা নিয়ে নেওয়া উচিত। তো বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে প্রথম ক্লাসে আমরা যে ইতিহাসগুলো জানলাম, আজকে হচ্ছে এগুলোর যে টুলস বা এটা আসলে কি কাজে ব্যবহৃত হয়, কিভাবে করা হয় বায়োটেকনোলজি, হ্যাঁ, এটা সম্পর্কে জানবো। এবং তোমরা জানো যে বায়োটেকনোলজির একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা তোমাদের সিলেবাসে আছে। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে তোমরা জানো যে ক্লোনিং করা হয়, তারপর ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়, এবং বাণিজ্যিকভাবে তোমার ইনসুলিন উৎপাদন থেকে শুরু করে, হ্যাঁ, আরো অন্যান্য অনেক কাজে ব্যবহার হয়। বিশেষ করে উদ্ভিদ এবং প্রাণীর উন্নয়ন সাধনের জন্যই আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা আসলে ব্যবহৃত হয়। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হচ্ছে তোমার এই বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটারই একটা অংশ। আমরা এর আগে বলেছি যে বায়োটেকনোলজি কি, গত ক্লাসে বলেছি। এবং সেই সাথে আজকে তোমরা জেনে নিবা বা বুঝতে পারবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি। এটাও আমরা বলেছি যে বায়োটেকনোলজিরই একটা অংশ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে রূপটা আছে, সেই রূপটাই কিন্তু তোমার যেটা জেনেটিক শব্দের, প্রত্যেকটা শব্দের দেখবা যে একটা রুট থাকে। তো রুট নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, যেমন আমি তোমাদের বলি যে বিউটিফুল, বিউটিফুলের রুট কি? বিউটি। বিউটির সাথে এর সাথে ফুল যুক্ত হয়ে বিউটিফুল হয়েছে। তাহলে জেনেটিক শব্দটার রুট কি? কেউ বলতে পারবে জেনেটিক শব্দটার রুট কি? আনমিউট করে একজন বলো। বিউটিফুল শব্দের রুট যদি বিউটি হয়, জেনেটিক শব্দের রুট কি হবে বলো? জেনেটিক শব্দের রুট হচ্ছে জিন। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছ তো? আচ্ছা, জি স্যার। তো যাই হোক, আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি যে স্টার্টিং এ আমরা যে বিষয়গুলো জানা দরকার, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। একটা কিছু টার্ম আমাদের জানতে হবে। সেই টার্মের মধ্যে একটা হচ্ছে রেস্ট্রিকশন অ্যান্ড্রোনিউক্লিয়েজ। তো এটা কি? এটা হচ্ছে, তোমরা জানো যে ডিএনএ দ্বিসূত্র, যেখানে এক বিন্দুতে এরূপ দ্বিবাদ দুটি ভাঁজ বিদ্যমান, যেখানে তোমার আকাঙ্ক্ষিত বা তোমার কাঙ্ক্ষিত যে নিউক্লিওটাইড সিকোয়েন্স, এটা ভাঙতে বা কাটতে এ ধরনের এনজাইমটা ব্যবহৃত হয়। তার মানে এটা হচ্ছে তোমার সুনির্দিষ্ট একটা এনজাইম। তুমি কোথা থেকে কোন পর্যন্ত কাটতে চাও, এটা ওই সুনির্দিষ্ট এনজাইমটা বলে দিবে। অর্থাৎ ডিএনএ সূত্রে যে সম্পূরক আঠালো প্রান্তের সৃষ্টি হয়, এটা তোমার 300টি রেস্ট্রিকশন এরকম এনজাইম আছে। এইগুলো এই 300টির কাজ 300 রকম। ধরো তোমার তুমি চিহ্নিত করলা যে এই জিনটা এই ক্রোমোজোমের এত থেকে এত নম্বরে আছে, তখন তোমাকে ওই ধরনের রেস্ট্রিকশন অ্যান্ড্রোনিউক্লিয়েজ এনজাইমই ব্যবহার করতে হবে। তাহলে তোমাদের গত ক্লাসে কিন্তু আমি বলেছি যে জিন কি, ফলে আমি আর সেই কথায় যাচ্ছি না। তো তোমরা জানো যে এই এটার মধ্যে আবার কিছু প্লাজমিড যে কনজুগেশনকে প্রভাবিত করে, সেই কনজুগেশনটা কি? তোমার প্লাজমিডটা তো আগে তোমাদেরকে বুঝতে হবে, তাই না? আমি আগে একটু তাহলে এখানে আসি, যে তোমাদের আমি গত ক্লাসে যেটা বলেছিলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা জানি যে একটি জীব থেকে কাঙ্ক্ষিত জিন অন্য কোনো জীবের ডিএনএ তে স্থাপন বা কর্মক্ষম করার কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং এই যে আমরা একটা জিন, এই জিনকে আমরা কি করছি? এক জায়গা থেকে আলাদা করছি, আবার আরেক জায়গায় স্থাপন করছি। এবং অবশ্যই জিনটি কি হতে হবে?
জিনটি সম্পূর্ণ অ্যাক্টিভ থাকতে হবে, সম্পূর্ণ কর্মক্ষম থাকতে হবে। তুমি যদি জিন আলাদা করতে গিয়ে জিন ভেঙে ফেলো, অথবা জিনের যদি কোনো ক্ষতি হয়, এমন হলো যে জিনের একটি সামান্যতম তোমার নাইট্রোজেন বেস ভেঙে গেল, তাহলে কিন্তু আর ওই জিনটা কাজ করবে না। তো ফলে জিনটা তোমাকে এমন ভাবে আলাদা করতে হবে সতর্কভাবে, এবং আবার ঠিক প্রতিস্থাপনের ক্ষেত্রে তোমাকে সতর্কভাবে প্রতিস্থাপন করতে হবে। এই যে এই প্রক্রিয়াগুলো যে কৌশলের মাধ্যমে করা হয়, জিন নিয়ে আমরা যে কৌশলগুলি করি, এটাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং যে আমরা জানি যে এই কৌশলের ক্ষেত্রে আরেকটি টপিক আমরা বললাম যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটাই আসলে ব্যবহৃত হয়। এবং এটা সাধারণত আমি স্টার্টিং এ আলোচনা করেছিলাম জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা আমরা যখনই ডিএনএর কম্বিনেশনকে আমি চেঞ্জ করে ফেলবো, তখনই কিন্তু এটা মডিফাই হয়ে গেল। রিকম্বিনেন্ট মানে আমি কম্বিনেশন, ডিএনএর যে কম্বিনেশন ছিল সে কম্বিনেশনটাকে আমি পুনর্বিন্যস্ত করেছি। তাহলে এই পুনর্বিন্যস্ত ডিএনএ যখন কোনো জীবে আমি প্রবেশ করাবো, সেই জীবটা কিন্তু আর ওই সাধারণ জীব থাকলো না, সেটা মডিফাইড জীব হয়ে গেল, এবং সেটাকে আমরা বলবো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা সংক্ষেপে জিএমও। তাহলে এটা সাধারণত তোমরা একটা সূত্রের মাধ্যমে যদি মনে রাখতে চাও, যে আমরা যে ভেক্টর ডিএনএ বা প্লাজমিড সম্পর্কে আমি বিস্তারিত বলবো, সেটা হবে কি বাহক হিসেবে। আর আমার যে কাঙ্ক্ষিত যে জিনটা দরকার, আমি যে জিনটা আমার ল্যাবস আছে, আর যে জিনটা উন্নত, সে কাঙ্ক্ষিত জিন এবং প্লাজমিডের সহায়তায় আমি যে নতুন ধরনের একটা জিন তৈরি করব, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে তোমরা যদি নিচের চিত্রটাকে খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবা এই যে ব্যাকটেরিয়ার সেল দেখছো, এই ব্যাকটেরিয়ার সেলে গোলাকার একটি ডিএনএ দেখা যাচ্ছে। ব্যাকটেরিয়া কিন্তু ডিএনএ আছে, ব্যাকটেরিয়ার দ্বিসূত্রক ডিএনএ তো আছেই, তারপরও এখানে ব্যাকটেরিয়ার সেলে বাড়তি একটা গোলাকার ডিএনএ থাকে। ওই নরমাল ডিএনএর পাশাপাশি একটা গোলাকার ডিএনএ থাকে। তোমরা জানো যে নরমাল ডিএনএ গুলো সূত্রাকার থাকে, গোলাকার না, আর প্লাজমিড হচ্ছে গোলাকার। এটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তে আমরা এই প্লাজমিডটা ব্যবহার করি। আমরা উপরের সূত্রে দেখতে পাচ্ছ যে এই প্লাজমিডের সাথে আমার যে কাঙ্ক্ষিত জিন আমরা যদি নেই, এখানে আমি একটা হিউম্যান সেল দেখিয়েছি, বা এটা কোনো তোমার প্ল্যান্ট সেলও হতে পারে বা অন্য কিছু হতে পারে। হ্যাঁ, তো আমি হিউম্যান সেল থেকে যে কাঙ্ক্ষিত যে ডিএনএ, সেই ডিএনএটাকে আমরা ক্রোমোজোম থেকে আলাদা করে সেই ডিএনএ এর কত নম্বরে সেই জিনটা ছিল কাঙ্ক্ষিত জিন, সেই জিনটাকে আমি এই যে আলাদা করলাম। যেমন ধরো এই যে ইনসুলিন জিন, তোমরা এখানে দেখতে পাচ্ছ হিউম্যান সেল থেকে ডিএনএ থেকে আমি ইনসুলিনকে আলাদা করলাম। এখন ইনসুলিনের জিনের কতটি ক্রোম, কতটি নাইট্রোজেন বেস নিয়ে ইনসুলিন তৈরি, আমি প্লাজমিড থেকে ঠিক ততটি নাইট্রোজেন বেসই কেটে ফেলবো। ইনসুলিন জিনের যতটি নাইট্রোজেন বেস দিয়ে গঠিত, প্লাজমিডের থেকে আমি ঠিক ওই মাপেরই আমরা কেটে ফেলবো। এই যে এই মাপে কাটার জন্য যে এনজাইমটা ব্যবহৃত হয়, আমি প্রথমে আলোচনা করেছি, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এর কাজ হচ্ছে কাটা লাগাবে, মানে কেটে দিবে, নির্দিষ্ট স্থান কেটে দিবে। ইনসুলিনের জন্য এক ধরনের রেস্ট্রিকশন এনজাইম, তারপরে তুমি যদি এই অ্যাপেল জিন ব্যবহার করো, সেটার জন্য আরেক ধরনের রেস্ট্রিকশন এনজাইম। তুমি যদি থাইরক্সিন জিন ব্যবহার করো, সেটার জন্য আলাদা রেস্ট্রিকশন এনজাইম। মানে তার মাপে মাপে আমাদের আলাদা এনজাইম আছে, সেই এনজাইমটা তুমি যদি প্রয়োগ করো, তাহলে প্লাজমিডে সেটা সেই অংশটা কেটে ফেলবে। এরপরে কি হবে, এরপরে এই প্লাজমিডের এই জিনটাকে তারা করবে কি, এই ইসের সাথে লাগিয়ে দিবে, এই লাইগেজ এনজাইমের মাধ্যমে এই ইনসুলিন জিনটাকে এই প্লাজমিডের সাথে লাগিয়ে দিবে। এবং সবশেষে আমরা যে এই প্লাজমিডের আকারটা পেলাম, তোমরা দেখো উপরের প্লাজমিডটা ছিল একেবারে সাদা কালার, হ্যাঁ, এবং তার সাথে লাল কালারের জিনটা, ইনসুলিনের জিনটা যুক্ত হয়ে নিচের প্লাজমিডের কালারটা দেখো সাদার মধ্যে সামান্য
লাল অংশ আছে, তার মানে তার কম্বিনেশনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে সাদা প্লাজমিড একটা জিন গ্রহণ করে একটা তার কম্বিনেশন চেঞ্জ হলো, এটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ। এবং এই যে আমরা স্টেপ বাই স্টেপ এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, এই তৈরি করার কৌশলকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ বা জিন ক্লোনিং টেকনোলজিতে আমাদের কি লাগছে তোমরা জানো, যে আমরা একটু আগে বলেছি যে একটা ভেক্টর ডিএনএ লাগবে যেটাকে আমরা বলি প্লাজমিড, এবং আরেকটা টার্গেট ডিএনএ লাগবে যেটাকে আমরা বলি কাঙ্ক্ষিত জিন। আগের চিত্রে আমরা যেটা দেখিয়েছি যে তোমার ইনসুলিন, এটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন। তাহলে আমরা কাঙ্ক্ষিত জিন কোথায় কোথা থেকে নিতে পারি? যেমন ব্যাকটেরিয়া সেলে আমাদের কিছু জিন আছে যেগুলো আমরা অনেক কাজে ব্যবহার করি, যেমন বিটি জিন, নিভ জিন ইত্যাদি। হিউম্যান সেলের থেকেও আমরা অনেক জিন এভাবে বাণিজ্যিকভাবে উৎপাদন করি, যেমন ইনসুলিন, থাইরক্সিন ইত্যাদি। প্ল্যান্ট সেলের থেকেও আমরা অনেক জিন উৎপাদন করি। অ্যাপেল জিন, যে তোমরা দেখেছো যে আপেল কুল দেখেছো, এই আপেল কুল কিন্তু এই অ্যাপেল জিন দিয়ে কুল গাছের কুল উদ্ভিদের সাথে বড়ই সাথে দিয়ে আমরা এটা আপেল কুল তৈরি করেছি। এরকম আর কি তুমি মডিফাই করার জন্য জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যদি তুমি তৈরি করতে চাও তাহলে তোমাকে এই প্রযুক্তিটা করতে হবে। তো নরমালি আমরা জানি যে আসলে জিনটা কোথায় থাকে, জিন থাকে ডিএনএ তে, আর ডিএনএ থাকে কোথায়? ডিএনএ থাকে ক্রোমোজোমে। তাহলে আমাদের যদি ভেক্টরের কথা আমরা বলি, কাঙ্ক্ষিত জিন তো আমরা ক্রোমোজোম থেকে নিব, আর ভেক্টরটা আমরা কোথা থেকে নিব? আমরা তো বলেছি যে এটা হচ্ছে একটা প্লাজমিড, যেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার তোমরা দেখছো যে ব্যাকটেরিয়া কিন্তু একটা ক্রোমোজোম অলরেডি আছে। ব্যাকটেরিয়ার যে ডিএনএ, নর্মাল যে ডিএনএ, সেটা কিন্তু ব্যাকটেরিয়ার অলরেডি আছে, কিন্তু তার সেলে এই বাড়তি গোলাকার একটা ডিএনএ দেখা যায়, সেটা কিন্তু হিউম্যান সেল বা অন্য কোনো উদ্ভিদে দেখা যায় না। তাহলে এই যে ব্যাকটেরিয়ার এই যে গোলাকার ডিএনএটা, এটাকে আমরা প্লাজমিড হিসাবে ব্যবহার করি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমরা কেন প্লাজমিডটাকে ব্যবহৃত করব? রিকম্বিনেন্ট ডিএনএ এর ক্ষেত্রে আমরা প্লাজমিড ছাড়া তো অন্য কিছু ব্যবহার করতে পারতাম। তাহলে এর জন্য তোমার প্লাজমিডের কিছু বৈশিষ্ট্য জেনে রাখা দরকার, যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তে অন্য কোনো ডিএনএ ব্যবহার না করে কেন আমরা প্লাজমিড ডিএনএ ব্যবহার করি। এটা তোমরা দেখো যে ব্যাকটেরিয়া কোষে সাধারণত এক বা একাধিক প্লাজমিড থাকে শুধু ব্যাকটেরিয়ার সেলে, এবং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাও কিন্তু দ্বিসূত্র কিন্তু চক্রাকার। এই প্লাজমিড ডিএনএটাও দ্বিসূত্র কিন্তু এটা হচ্ছে চক্রাকার, আর নরমাল ডিএনএ হচ্ছে সূত্রাকার। সেই সূত্রাকার যে ডিএনএ সেই সূত্রাকার ডিএনএও কিন্তু থাকে, এটা হচ্ছে বাড়তি। আচ্ছা, এটা আকারে ক্ষুদ্র, আর এরা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, এটা একটা প্লাস পয়েন্ট। আর এরা অল্প কয়েকটি জিন ধারণ করে, ফলে এটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটাটাও সহজ, জোড়া লাগানো সহজ। এটা অল্প কিছু এনজাইম, আমরা এটার গঠন দেখাবো যে অল্প কিছু জিন ধারণ করে। আর পোষক কোষে প্লাজমিড শনাক্তকারী বৈশিষ্ট্য বহন করে, ফলে তুমি যখন এটাকে আবার ব্যাকটেরিয়ার মধ্যে পুশ করবে, তখন এটা এই যে নতুন ধরনের জিন যে ব্যাকটেরিয়া পেয়েছে সেটা আবার তুমি রিকগনাইজ করতে পারবে সহজে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রিকম্বিনেন্ট ডিএনএ তে আমরা বাহক হিসাবে কেন প্লাজমিডে ব্যবহার করি। এখন যদি তুমি উন্নত কোনো উদ্ভিদ অথবা প্রাণী থেকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য ব্যবহার করতা, তাহলে সেই রিকম্বিনেন্ট ডিএনএ এর জিনটা ঠিক মতো লাগলো কিনা সেই পরীক্ষা করার জন্য তোমার ওই উন্নত উদ্ভিদের তো অনেক বৈশিষ্ট্য থাকে, তাহলে সেটা তোমার অনেক সময় লাগতো এটা প্রকাশ পেতে। কিন্তু ব্যাকটেরিয়া যেহেতু সরল আদিকোষী একটি অর্গানিজম, তাহলে এটাকে আমার সে বৈশিষ্ট্যটা প্রকাশ পেতে কয়েক মিনিটের বিষয়, কয়েক সেকেন্ডের বিষয়, ফলে এটা কিন্তু আমাদের ল্যাবে কাজ করা খুব সহজ। এটাও একটা প্লাজমিড ভেক্টর হিসেবে ব্যবহার করার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর প্লাজমিডের কিন্তু এক বা একাধিক রেস্ট্রিকশন সাইট আছে, তোমরা আমি আগেও বলেছি, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর প্লাজমিড হচ্ছে কনজুগেশনকে প্রভাবিত করতে পারে, আর কোনো প্লাজমিড অ্যারোবিক রেসিস্ট্যান্ট জিনও বহন করে। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন বলতে এটা যেটা বোঝাচ্ছে যে যদি এমন কোনো অ্যান্টিবায়োটিক আগে থেকে সেলের মধ্যে থেকে থাকে যেটা ওই আমাদের কাঙ্ক্ষিত জিনকে প্রভাবিত করতে পারে, নষ্ট করে ফেলতে পারে, কর্মক্ষমকে কর্মহীন করে ফেলতে পারে, তাহলে প্লাজমিডের ক্ষেত্রে
এটার কোনো সম্ভাবনা নেই, কারণ তোমরা জানো যে ব্যাকটেরিয়াই অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা ব্যবহার করে থাকি, ফলে ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন বহন করার কারণে এটা আমাদের জন্য ব্যবহার করার সুবিধা। আর কিছু প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে, এটাও তোমরা জানো। আর আদর্শ প্লাজমিড পোষক কোষে ডিএনএ ছাড়াই নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে এই যে তুমি যখন বাণিজ্যিকভাবে কাঙ্ক্ষিত জিন উৎপাদন করতে চাও, তখন এই প্লাজমিড হচ্ছে একটি আদর্শ, যে ব্যাকটেরিয়া তোমরা জানো 1 ঘন্টায় কয়েক লক্ষ কপি করতে পারে। ফলে তুমি যখন বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন করবা, তাহলে এটা অবশ্যই লাভজনক। তাহলে এই হচ্ছে আমাদের বাহক হিসেবে প্লাজমিডকে ব্যবহার করার একটা কৌশল। তাহলে এখন আমরা আসি ক্লোনিং। আমাদের সিলেবাস আছে ক্লোন কি, তোমরা জানো, সবাই জানো যে ক্লোন হচ্ছে একটা অযৌন জনন পদ্ধতি। এটার মধ্যে কোনো কি বলে যে গ্যামিটের প্রয়োজন হয় না, এটার মধ্যে তোমার কোনো কি বলে যে গ্যামিট দিয়ে তোমার ফার্টিলাইজেশন বা নিষেক এর প্রয়োজন হয় না। তার মানে যে কোনো দেহকোষ থেকে পূর্ণাঙ্গ একটি জীব তৈরি করে, কোনো একটা জীবের দেহকোষ থেকে পূর্ণাঙ্গ ওই জীবকে হুবহু ওরকম একটি জীব তৈরি করার প্রক্রিয়াকেই বলা হয় ক্লোনিং। তাহলে ক্লোন শব্দটা হচ্ছে হুবহু। তোমরা যারা স্মার্টফোন ব্যবহার করো তারা দেখবা যে ক্লোন অ্যাপ ক্লোন আছে, হ্যাঁ। তার মানে হুবহু যদি তুমি একই সাথে 2টা অ্যাপ ব্যবহার করতে চাও একই রকম, তাহলে এই আমরা ক্লোন অ্যাপটা ব্যবহার করে থাকি। তোমরা দেখবা যে এখানে আছে প্যারালাল অনেক ক্লোন আছে, যে তোমরা যদি একসাথে 2টা অ্যাপ ব্যবহার করতে চাও। ঠিক একইভাবে হুবহু যদি তুমি কোনো উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করতে চাও, সেটা হচ্ছে কি জার্মিনেশন ছাড়া, মানে অযৌন প্রক্রিয়ায়। তোমরা জানো যে জার্মিনেশন একটা জটিল প্রসেস এবং জার্মিনেশনে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। তাহলে এই জার্মিনেশনের নির্দিষ্ট সময় এবং জটিলতা এড়ানোর জন্য তুমি বাণিজ্যিকভাবে এই ক্লোনটা ব্যবহার করে থাকে, এবং এটা প্রাণীর ক্ষেত্রে অত্যন্ত লাভজনক। তোমরা জানো যে প্রাণী হচ্ছে জীবজগৎ অত্যন্ত জটিল একটি ইস্যু, কারণ হচ্ছে উদ্ভিদ একটু সরল, তুলনামূলকভাবে অনেক সরল প্রাণীর চেয়ে। ফলে একটা প্রাণী গ্যামিটের মাধ্যমে, নিষেকের মাধ্যমে তোমার ডেভেলপ হতে যত সময় লাগে, যেমন তোমাদের একটা ছোট উদাহরণ দেই, যদি তুমি নর্মালি ডিম থেকে মুরগির বাচ্চা ফুটতে যদি সময়ের কথা বলো, সেটা হচ্ছে 21 দিন। কিন্তু তোমরা জানো এখন কৃত্রিম উপায়ে একদিনে এই ডিম থেকে ফার্মের যে মুরগির যে ফার্ম দেখছো, সেখানে একদিনে বাচ্চা ফুটানো সম্ভব। আর ল্যাবরেটরিতে ক্লোনিং এর মাধ্যমে এটা আরো কম সময় এটা ওই মুরগির বাচ্চাকে করা সম্ভব। তার মানে এটা হচ্ছে যে তুমি যখনই বাণিজ্যিকভাবে বা দেখা গেল যে এমন একটা পর্যায়ে এসেছে যে একটা পেয়ার আছে, তার মানে হয় ওই একটা বিলুপ্ত প্রায় একটা প্রাণী তুমি পেলে বা বিলুপ্ত প্রায় উদ্ভিদ তুমি পেলে, কিন্তু এটা হচ্ছে একলিঙ্গ, হয় তুমি পুং পেয়েছো নতুবা স্ত্রী পেয়েছো, তাহলে এটাকে তোমার রক্ষা করতে হবে। তাহলে তার ক্লোনিং ছাড়া কোনো উপায় নাই, আছে ক্লোনিং ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে এই যে শুধুমাত্র মানব ক্লোনিংটা নিষিদ্ধ করেছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এছাড়া আমার মনে হয় যে ক্লোনিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা উদ্ভিদ অথবা প্রাণীর বিলুপ্ত প্রায় উদ্ভিদ অথবা প্রাণীকে রক্ষা করার জন্য, বাণিজ্যিকভাবে কোনো কিছু তৈরি করার জন্য এবং অন্যান্য আর অনেক কাজে আমরা ওই হুবহু প্রাণী প্রতিরূপ তৈরি করার ক্ষেত্রে ক্লোনিংটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবং হুবহু তৈরি করার ক্ষেত্রে অবশ্যই জানো যে এখানে জিনোম বা জিন সেটের একটা ভূমিকা আছে। ফলে এই একটি জিনের হুবহু প্রতিরূপ তৈরি করাকেও বলা হয় জিন ক্লোনিং। তাহলে তুমি কি ক্লোন করবে, এটা হচ্ছে বড় কথা। আমি একটু আগে বলেছি অ্যাপ ক্লোনিং, তোমরা স্মার্টফোনে অ্যাপ ক্লোন করতে পারো, হুবহু একটা অ্যাপ তৈরি করা। জিন ক্লোনিং বলতে কি বোঝাবে, ওই জিনের হুবহু একটা জিন ক্লোন করা।
উদ্ভিদ ক্লোন বলতে কি বোঝাবে, ওই উদ্ভিদের হুবহু একটা ক্লোন তৈরি করা। প্রাণীর ক্লোন করার কে বোঝাবে ওই প্রাণীর ওই প্রজাতির একটা হুবহু আরেকটি প্রাণী তৈরি করা। তাহলে ক্লোনিং শব্দটা হচ্ছে হুবহু, আর এটার সাথে যদি কোনো শব্দ যুক্ত হয়, যে তোমার অ্যাপ ক্লোনিং, জিন ক্লোনিং, অ্যানিমেল ক্লোনিং, তাহলে ওটা বুঝাবে যে ওইটাই করাচ্ছে। তাহলে আমরা যদি এই জিন ক্লোনিং এর কিছু ধাপ সংক্ষেপে বুঝতে চাই, সেটা হচ্ছে যে এটা খুবই সিম্পল। জিন ক্লোনিং এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মতোই একটা বিষয়, যে তোমার যে কাঙ্ক্ষিত জিনকে তো তুমি ক্লোন করবে, অপ্রয়োজনীয় জিন তো আর ক্লোন করবে না। তাহলে তোমার যে কাঙ্ক্ষিত জিনটি লাগবে, প্রথমে ওই কাঙ্ক্ষিত জিনকে তোমাকে সিলেক্ট করতে হবে, বাছাই করতে হবে, বা ওটাকে তোমাকে নির্ধারণ করতে হবে স্পেসিফিক, যে হ্যাঁ এই জিনটাকে আমার ক্লোন করতে হবে। তাহলে এই দাতা জীব থেকে যখন তুমি কাঙ্ক্ষিত জিন নির্বাচন এবং আহরণ করবা, এটা কিন্তু তখন অবশ্যই অনেক বিষয়গুলো মাথায় রাখতে হবে, নীরব থাকতে হবে। তারপরে তুমি যেখান থেকে নিচ্ছ সেটা যাতে সহজে নেওয়া যেতে পারে, হুবহু নেওয়া যেতে পারে, কোনো যাতে নাইট্রোজেন বেসের ক্ষতি না হয়, এই সকল দিক বিবেচনা করেই তোমাকে ওই জিন নির্বাচন এবং আহরণ করতে হবে। এরপর কাঙ্ক্ষিত জিন বহনকারী একটি উপযুক্ত বাহক নির্বাচন, এবং আমরা এর আগেও বলেছি যে উপযুক্ত বাহকের যে বৈশিষ্ট্যগুলো আমরা বলেছি, সেখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে প্লাজমিডের থেকে ভালো বাহক এখনো পর্যন্ত রিকম্বিনেন্ট ডিএনএ আমরা পাইনি। আচ্ছা, এরপরে আমরা প্রথমেই এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কথা বলেছি। সেই এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সাহায্যে ওই কাঙ্ক্ষিত জিন এবং বাহক জিনকে সুনির্দিষ্ট মাপে কর্তন করতে হবে। কাঙ্ক্ষিত জিনটি যদি 100টি নাইট্রোজেন বেস দিয়ে গঠিত হয়, তাহলে বাহক জিনেরও 100টি নাইট্রোজেন বেস কর্তন করতে হবে। কাঙ্ক্ষিত জিন যদি 90টি নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হয়, তাহলে বাহক জিনেরও 90টি নাইট্রোজেন বেস কর্তন করতে হবে। তাহলে এই যে 90টি বা 100টি নাইট্রোজেন বেস কাটার জন্য সুনির্দিষ্ট যে মাপ, এই মাপে কাটার জন্য তোমার যে এনজাইম থাকবে সেটাও নির্দিষ্ট। এন্ডোনিউক্লিয়াস এনজাইম বা রেস্ট্রিকশন এনজাইম কোন কোন মাপে কাটে, এরকম এখনো পর্যন্ত 300 প্রকার আমরা এনজাইম পেয়েছি। এটা আমাদের ব্যবহৃত হয়। তোমরা এটা আরো বিস্তারিত হয়তোবা পরবর্তীতে জানতে পারবে বেসিক জিনিসগুলো। আর ডিএনএ কাঙ্ক্ষিত জিনের বাহকের সাথে তখন আমরা ডিএনএ কে সংযুক্ত করব। সংযুক্ত করার জন্য আমাদের সেই এনজাইমের নাম বলেছিলাম, লাইগেজ এনজাইম। এরপরে বাহকের মধ্যে এটাকে আবার কি করাবো, আমরা প্রবেশ করাবো। প্রবেশ করিয়ে এটার আবার প্রতিরূপ বা বংশবৃদ্ধি করাবো। এরপরে আবার এটাকে পুনঃসংযোজিত জিনে বাহকের মাধ্যমে আবার এটাকে কি করলাম, প্রবেশ করালাম। প্রবেশ করে এটাকে পরীক্ষা করালাম। তারপরে এটার বহিঃপ্রকাশ নিশ্চিত করালাম যে হ্যাঁ ক্লোন জিনটা ওটার মধ্যে আছে কিনা। এই সকল জিনিস যখন তুমি কনফার্ম হতে পারবা, তখনই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, যে তোমার মোটামুটি কাজ করছে।